সিনিয়র ক্রিকেটারদের অপেশাদার মন্তব্যে বিব্রত বিসিবি। সতর্ক করা হলো ক্রিকেটারদের, মাঠের খেলায় মনোযোগ দেওয়ার নির্দেশ। প্লেয়াররা যাতে ওইসব এই ধরনের কোনো কমেন্ট থেকে যাতে বিরত। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আয়োজনের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। সচেতন হয়ে পেশাদারিত্ব বজায় রেখে কথা বলতে বাংলাদেশ ক্রিকেট দলকে সতর্ক করেছে বিসিবি। সমালোচকদের আয়নায় চেহারা দেখতে বলে নতুন বিতর্কের জন্ম দেন মুশফিকুর রহিম। সিনিয়র ক্রিকেটারদের এমন মন্তব্য আর না করে মাঠের খেলায় মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিশ্বকাপ চলা অবস্থায় গণমাধ্যমে সিনিয়র ক্রিকেটারদের অপেশাদারী মন্তব্যে বিব্রত ক্রিকেট বোর্ড। হুমায়ুন কবির রোজার রিপোর্ট। সব ম্যাচে হাতে আসছি, সেটা কি আপনারা খুশিভাবে নেবেন? নীলের পর থেকে আমরা এটা বলতেও পারি। আর যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি। সাকিবের পর মুশফিকের এমন অপ্রত্যাশিত মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে, উঠেছে সমালোচনার ঝড়। ভারতের কিংবদন্তি সচিন টেন্ডুলকার যেখানে 100 কোটিরও বেশি মানুষের চাপ নিয়ে খেলতেন, সেখানে বাংলাদেশ ক্রিকেট দল কেন সমালোচনা পেশাদারিত্বের সাথে নিতে পারছে না? এ নিয়েই প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশ্লেষকরাও। গণমাধ্যমে সিনিয়র ক্রিকেটারদের বক্তব্যগুলো কানে গেছে ক্রিকেট বোর্ডের, যা বিব্রত করেছে বিসিবিকেও। চেহারা আয়নায় দেখতে বলেছে একজন প্লেয়ার, আমার ওদিকে কনসেন্ট্রেট না করাটাই ভালো। ডেফিনেটলি ইটস এম্বারেসিং ফর আস অলসো, সবার জন্য। আমরা চাই না তারা ওরকম একটা পাবলিক প্লেসে গিয়ে তারা এইভাবে কমেন্ট করুক। সাকিব মুশফিক শুধুই নন, সুপার 12 নিশ্চিতের পর বিসিবির সভাপতির বক্তব্যেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ, যার প্রেক্ষিতে বোর্ড প্রধান পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন সিনিয়র ক্রিকেটারদের। সমালোচনার মাধ্যমে যদি কেউ কাউকে ছোট করে ফেলে তো তখন ওইগুলো খুব খারাপ লাগে। অনেক কোশ্চেন এসেছে রিগার্ডিং আওয়ার স্ট্রাইক রেট, আওয়ার 3 সিনিয়র প্লেয়ার স্ট্রাইক রেট অ্যান্ড অল দিস থিংস। এইটা যদি মনে করে যে না আমরা যাই করি কেউ কিছু বলবে না, এটা ভুল। এটা প্রশ্নই ওঠে না। আবার ভুল করলে আবার বলা হবে। বাংলাদেশের মাঠের ক্রিকেটের ফলাফল মুদ্রার উল্টো পিঠে। এমন অবস্থায় বিশ্ব মঞ্চে 22 গজের ক্রিকেটের বাইরে গণমাধ্যমে সচেতন হয়ে কথা বলার নির্দেশ ক্রিকেট বোর্ডের। আমাদের সিনিয়র মিডিয়া ম্যানেজার আছেন রাবিদ ইমাম, আমার মনে হয় আমরা অলরেডি তার সাথে আলাপ করেছি যাতে প্লেয়াররা যাতে ওইসব এই ধরনের কোনো কমেন্ট থেকে যাতে বিরত থাকেন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের সুপার 12-এ বাংলাদেশ দলের টানা 2 পরাজয়ে হতাশ প্রবাসী বাঙালিরা। নিজেদের কাজকর্ম রেখে এত দূরে খেলা দেখতে এসে এমন পারফরমেন্সে ক্ষুব্ধ অভিব্যক্তি প্রকাশ করেছেন তারা। লিটন দাসকে একাদশে রাখায় অনেকের মধ্যেই ছিল ক্ষোভ। দিনের পর দিন এমন অফ ফর্মের পরও একজন ক্রিকেটারকে সুযোগ দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। আবুধাবি থেকে খলিলুর রহমানের ক্যামেরায় নিয়ন মোহামিনের রিপোর্ট। খেলার তখনও বাকি ছিল অনেকটা, কিন্তু শেখ জায়েদ স্টেডিয়ামের ভেতর থেকে দল বেঁধে বের হয়ে আসছিলেন দর্শকরা। প্রথম দর্শনে মনে হচ্ছিল ইংল্যান্ড জিততে থাকায় হয়তো তাদের সমর্থকরা ফিরে যাচ্ছেন তুষ্ট হৃদয়ে, কিন্তু সামনে যেতেই দেখা গেল মাথায় এবং বুকে লাল সবুজের পতাকা বেঁধে হতাশ মনে স্টেডিয়াম এলাকা ছাড়ছেন টাইগার ভক্তরা। সবার চোখে মুখেই ছিল হতাশা। শহর থেকে এত দূরে এসে এমন বাজে পারফরমেন্স দেখতে হওয়ায় ছিল প্রচণ্ড ক্ষোভ। তাদের কোনো দিতার মতো কোনো প্ল্যান ছিল না। তারা এভাবে খেলতে যেমন কি বাংলাদেশের যতগুলো সাপোর্টার আছে সবগুলোকে হতাশ করে দিচ্ছে। প্রথম অবস্থায় যে খেলা দেখছি আমরা, ওইটা আশানুরূপ নয়। ব্যাটিং ভালো ছিল না। দলের অধিনায়কত্ব থেকে শুরু করে একাদশ নির্বাচন সবকিছু নিয়েই আপত্তি জানিয়েছেন সমর্থকরা। লিটনকে দিনের পর দিন সুযোগ দেয়া নিয়েও রয়েছে তাদের বিস্তর প্রশ্ন। ক্যাপ্টেন্সি আছে, এখানে কিছু ভুল আছে। নাসুম ভালো বল করছে, নাসুমকে কেন দিল না পরের ওভার? নিয়ে আসছে অন্য একটা বোলার, ও মাইর খাইতেছে। ক্যাপ্টেন্সি প্লাস খেলোয়াড় যে যারা নির্ধারণ করে করে, এটা সব মিলিয়ে আমরা অনেক হতাশ। আমরা বিশেষ করে এই একাদশটাকে নিয়ে আজকেও খারাপ খেলছে। আমরা চাই না নেক্সট ম্যাচে ওকে আর দেখতে চাই না। আমরা চাই ভালো অন্য কোনো প্লেয়ার আসুক। সবাই যে শুধু ক্ষোভ প্রকাশেই সীমাবদ্ধ ছিলেন তা কিন্তু নয়, কেউ কেউ দিয়েছেন সমাধানও। চেয়েছেন যে কোনো মূল্যে নিয়ে আসা হোক তামিমকে। তামিম থাকলে আজকে ওপেনারের এই অবস্থা হতো না। তামিম যদি একটা ম্যাচ যদি কোনোভাবে সম্ভব হয় তামিমকে আনা যায়, তাহলে দেখবেন যে খেলাটা অন্য ধরনের হতে পারে। এত হতাশার পরও কিন্তু তারা ভেঙে পড়েননি। আশা করেছেন উইন্ডিজের বিপক্ষে তাদের জয় উপহার দিতে পারবে সাকিব মুশফিকরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ। টাইগারদের সবশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। নিয়ন, জ্যাভলিন, পরাজয়ের গ্লানি বাংলাদেশ ক্রিকেট দলকে কতটা স্পর্শ করেছে জানা নেই, তবে দুবাইয়ে বসবাসকারী যারা প্রবাসী বাঙালি আছেন, সমর্থকরা আছেন, তারা কিন্তু ক্লান্ত। কারণ তারা পরপর দুটো ম্যাচ দূরে দূরে শহরে ভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং খেলা দেখার জন্য গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে বাংলাদেশ দলের এই বাজে পারফরমেন্স দেখে তারা কিন্তু হতাশ এবং ক্ষুব্ধ। আপনি দেখেছেন যে তারা আমাদের সঙ্গে বেশ ক্ষুব্ধ তাদের যে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বারবার বলতে চেয়েছেন যেই টিম খেলছে, যেই টিম ম্যানেজমেন্টের যে গেম প্ল্যানিং এভাবে যদি চলতে থাকে তাহলে তারা অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন যে এই বিশ্বকাপে বাংলাদেশ আসলে একটি ম্যাচও জিততে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। শুধুমাত্র যে দর্শক আছে তা কিন্তু নয়, দর্শক ছাড়াও আমরা দেখেছি বেশ কিছু আমাদের যারা ক্রিকেট স্পেশালিস্ট আছেন, কোচরা আছেন, তারাও কিন্তু একই রকম মন্তব্য করেছেন। আমি একদম বিশেষত যদি বলতে পারি যে সাকিব এবং মুশফিক, তামিম, তাদের যে আমরা গুরু বলে জানি কোচ সালাউদ্দিন, তিনি গতকাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি স্পষ্ট করেই বলেছেন যে তিনি অবাক হচ্ছেন তাদের ব্যাটিং দেখে, তাদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে। তার দেখে মনেই হচ্ছে না যে আমাদের এই ক্রিকেটাররা কখনো ব্যাটিং করেছে বা ব্যাটিং করতে পারে। অর্থাৎ টি-20-তে যে একটা ওপেন আপ ক্রিকেট খেলতে হয় সেটা থেকে বাংলাদেশ অনেক দূরে দাঁড়িয়ে আছে বলে মনে করেন তিনি। এবং এভাবেও বলেছেন যে এই টুর্নামেন্টটা আসলে আমাদের জন্য অনেকটা আই ওপেনার হয়ে গেছে। আসলে আমাদের ক্রিকেটের টি-20 ক্রিকেট খেলার যে আমাদের ক্রিকেটারদের সামর্থ্য, আমাদের যে লিমিটেশন, সেটা আসলে সবাই দেখে ফেলেছে। সবাই বুঝতে পেরেছে যে আমাদের শটগুলো অনেক বেশি লিমিটেড, আমাদের ক্রিকেটারদের সামর্থ্যটা একেবারে সীমাবদ্ধ। তাই সামনে যে টি-20 বিশ্বকাপ আছে তার আগে যদি দলকে আমূলে পরিবর্তন করে একেবারে চেঞ্জ না করা হয় তাহলে এই ফলাফল থেকে খুব বেশি যে বাংলাদেশ উতরাতে পারবে বলেও তিনি মনে করেন না। আর এছাড়া যদি আমি ক্রিকেটের ম্যাচের কথায় আসি, বাংলাদেশ গতকাল হারবার পর কিন্তু হোটেলে চলে যাওয়ার পর এখন পর্যন্ত তাদের আর কোনো প্র্যাকটিস সেশনের কোনো পায়নি, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে আজ বিকেলে, যেহেতু ম্যাচটি কালকে শারজায়, তাই আজ বিকেলে অর্থাৎ দুবাই টাইম বিকেল 6টায় এবং সন্ধ্যা 6টায় এবং বাংলাদেশ টাইম রাত 8টা আর কি হয়ে যাবে, তখন শারজাতে বাংলাদেশ দল অনুশীলন করবে এবং তার আগে একটি আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে যোগ দেবে। তো জেভলিন, প্রেস কনফারেন্সে গতকালও আমরা দেখেছি যে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার, কোচিং স্টাফ সবাই আসলে প্রেসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে নাসুম আহমেদের মতো একজন আনকোরা ক্রিকেটারকে ঠেলে দিয়েছেন এবং তিনি তার উত্তরে একেবারে অসহায় আত্মসমর্পণ করেছেন। তিনি জানিয়েছেন যে আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা পারিনি। তাকে প্রশ্ন করা হয়েছিল পাল্টা যে আপনারা পারছেন না, না আপনাদের দিয়ে হচ্ছে না, না আপনারা পারছেন না। নাসুম কিন্তু সেটারও আবার উত্তর দিয়েছেন এবং বলেছেন যে না পারবেন, তারা চেষ্টা করছেন কিন্তু তাদেরকে দিয়ে আসলে হচ্ছে না। অর্থাৎ একেবারে অসহায় আত্মসমর্পণ বলতে হয় ক্রিকেটারদের। আপনি বুঝতেই পারছেন যে একটা টুর্নামেন্ট খেলবার চলাকালীন অবস্থায়, টুর্নামেন্টের মধ্যবর্তী অবস্থায় একজন ক্রিকেটার এই ধরনের অসহায় আত্মসমর্পণ যখন করে ফেলেন তখন আসলে আর কিছুই বলার থাকে না। বাংলাদেশের ক্রিকেটার আসলে এতটাই বাজে অবস্থায় এই মুহূর্তে রয়েছে যে টানা হারের সঙ্গে বাইরের সমালোচনা, মাঠের ভেতরের সমালোচনা, সব কিছু মিলিয়ে ক্রিকেটাররা যে পাজলড হয়ে আছেন সেটা আসলে তাদের মাঠের শরীরী ভাষাতেও বোঝা যাচ্ছে। আপনি যদি মাঠের খেলায় দেখবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ ভুল করছেন, তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন তিনি মিরপুরের যে চেনা গুন্ডি আছে সেখান থেকে বের হয়ে আসবার পর নিজেকে সেভাবে ফ্লারিশ করতে পারেননি। তিনি তার ক্রিকেটারদেরকে চিয়ার আপ করতে পারছেন না। দল টানা হারের মধ্যে আছে, তিনি যে দলকে চিয়ার আপ করবেন বা দলকে মোটিভেট করবেন সেই ধরনের কোনো ক্যাপ্টেন্সি তার মধ্য থেকে দেখা যায়নি। ব্যাটিংয়েও তিনি সেভাবে পারফর্ম করতে পারছেন না। তো লিডারের যে ফ্রন্ট থেকে একটা পারফর্ম করার ব্যাপার থাকে যেটাতে অন্যরা উৎসাহিত হয়, সেরকম কিছু মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে দেখা যাচ্ছে না। মানে সব কিছু মিলিয়ে সিনিয়র ক্রিকেটাররা আছেন, সাকিব আল হাসান একটা ম্যাচে খেলেছেন, মুশফিকুর রহিম একটা ম্যাচে খেলেছেন, আবার একটা ম্যাচে ফল করেছেন। মানে সব কিছু মিলিয়ে বলা যেতে পারে যে টিমটা একেবারেই অগোছালো অবস্থায় রয়েছে। আফিফকে দিয়ে চেষ্টা করা হচ্ছিল, মেহেদিকে বলা হচ্ছিল উপরের দিকে খেলানো হবে। কোচিং স্টাফরা যখন সংবাদ সম্মেলনে আসছেন তারাও এক একজন এক একভাবে কথা বলছেন। তারা অনেক বেশি বাইরের ব্যাপারে যে ফোকাসড হয়ে আছেন, আসলে তাদের মন্তব্যগুলো দেখেও বোঝা যাচ্ছে ক্রিকেট মাঠ থেকে আসলে তাদের দৃষ্টিটা এখন অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে চলে গেছে বলে অনেকেই ধারণা করছেন। আপনারা গতকাল দেখেছেন যে আমাদেরই সংবাদে আমরা প্রচার করেছি, বিসিবি ডিরেক্টর নাইমুর রহমান দুর্জয় তিনি বেশ হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটারদের এই আচরণগুলো নিয়ে। তিনি বেশ হতাশ হয়েছেন। তিনি বারবার সবাইকে আসলে অনুরোধের মতোই করেই জানিয়েছেন যে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যম এই সময়টাতে ব্যবহার না করে ক্রিকেটে ফোকাস করা উচিত ক্রিকেটারদেরকে, যার ফলে কিন্তু পুরো ধাপটা কিন্তু আসলে দলের উপর পড়বে। আসলে এখন দিন শেষে অপেক্ষা, আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, তবে তাদেরও সময়টা ভালো যাচ্ছে না। হয়তো বা বাংলাদেশ এই ম্যাচটা দিয়ে ঘুরে দাঁড়াতে পারবে বলে এখন আশা আসলে সবার। তো জ্যাভলিন, এই ছিল দুবাই থেকে আমার কাছে সব শেষ। খারাপ পারফরমেন্স হলে সমালোচনা হবেই, তাই গণমাধ্যমে এসে ইমোশনাল হওয়া ঠিক নয়। ক্রিকেটারদের জবাব দিতে হবে মাঠে পারফর্ম করেই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের পর সময় সংবাদে এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়।
একটা ভালো ম্যাচ দলের আত্মবিশ্বাস আবার বাড়িয়ে দেবে বলে মনে করেন তিনি। আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ এবং দলের বিভিন্ন বিষয় নিয়ে নাইমুর রহমান দুর্জয়ের সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাক টু ব্যাক হার, যে স্বপ্ন নিয়ে এসেছিল সেমিফাইনালে খেলার, সেটা মুখ থুবড়ে পড়েছে। আমাদের সঙ্গে আছেন বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়। দুর্জয় ভাইয়ের কাছে জানতে চাইব, দুর্জয় ভাই, যে এক্সপেকটেশন নিয়ে এসেছিল আসলে তার মাঠে তার এক ফোঁটাও আসলে তার প্রতিফলন হয়নি। ইটস বিগিনিং ফ্রম দ্য ফার্স্ট রাউন্ড। এটা তো হচ্ছেই, আসলে আমরা যেই আশা করে এসেছিলাম সেটা হয়নি। আমরা 2টা ম্যাচ হেরে গিয়েছি। সো এখন আসলে যেই টার্গেট ছিল সেমিফাইনাল, টিমের পক্ষ থেকেও ছিল, আমাদেরও একটা আশা ছিল আমরা সেমিফাইনালের খেলবো, বাট এখন দেখে মনে হচ্ছে আসলে সেটা সম্ভব হচ্ছে না। দুর্জয় ভাই, একটা বিষয়, আপনি এক্স ক্যাপ্টেন, আপনি এখন ক্রিকেট বোর্ডে আছেন। এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন আসলে ক্রিকেটারদের একটু সংযত থাকা উচিত ছিল। তারা, আমরা দেখেছি প্রেস কনফারেন্সগুলো আমরা কভার করছি, সেখানে তাদের অ্যাটিটিউড দেখেছি। অ্যাজ এ এক্স প্লেয়ার, এক্স ক্যাপ্টেন, আপনি এটাকে কিভাবে দেখছেন অ্যাকচুয়ালি? আসলে আমাদের সময়ের সাথে এই সময় অনেক তফাৎ। তারপরেও আমি বলবো যে এখন যেইভাবে প্লেয়ারদেরকে যেভাবে কমিউনিকেট করা হয়, যেভাবে দেখাশোনা করা হয়, এর থেকে বেশি হতে পারে আমার মনে হয় না। বাট আমার আরেকটা জিনিস মনে হয় যে প্লেয়ারদের বাইরের এত কিছু নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের খেলার প্রতি ফোকাস করা উচিত। থ্রু আউট দ্য টুর্নামেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন তাকে যতটা স্ট্রং আমরা পার্সোনালিটি মানে এক্সপেক্ট করি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনিও এক্স ক্যাপ্টেন ছিলেন, আপনার দিক থেকে আসলে তার এই বিষয়টা কিভাবে দেখছেন? খেলাধুলা করলে বা মাঠে হারলে পরে আলোচনা সমালোচনা হবেই, সেইটা আসলে পার্সোনালি নিয়ে বা সেটা নিয়ে খুব বেশি চিন্তা করলে নিজেদেরই ক্ষতি হবে, টিমেরই ক্ষতি হয়। বাইরের জিনিস এখন যেমন ধরেন আমাদের সময় ছিল না, এখন সোশ্যাল মিডিয়ার একটা ইফেক্ট, অনেক বড় ইফেক্ট নেয়। তো সেটা মাথায় না নেওয়াটাই ভালো। আমি মনে করি যে টিম হিসাবে থাকবে এবং টিমের মোরাল হাই রাখার জন্য নিজেরা সবসময় একসঙ্গে থাকলে, ইভেন একসঙ্গে আড্ডা দিলে পরেও কিন্তু টিমের বন্ডিংটা বাড়ে। প্লেয়ারদের জবাবটা কিন্তু মাঠেই দিতে হয় পারফরমেন্সের মাধ্যমে। বাইরে আমি যত বেশি ইমোশনাল হই, যতই মিডিয়াতে কথা বলি, তাতে কিন্তু সলিউশন আসবে না। মাশরাফি বিন মুর্তজা তার একটা ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে কোচরা অ্যাকচুয়ালি তাদের কাজটা কতটুকু করছে। বোর্ডের কাছে সবসময় জবাবদিহি তাদের থাকে বা থাকবে, এটাই স্বাভাবিক। যেই মিস্টেকসগুলি হয়েছে সেগুলি যেন আমরা না করি, অপোজিশনের উপরে ওয়ার্কআউট করে, এবং বাইরের এইসব জিনিস আলাপ আলোচনা সমালোচনা এগুলি অ্যাভয়েড করে মাঠে পারফর্ম করুক, ফোকাসটা ক্রিকেটে থাকুক। থ্যাংক ইউ সো মাচ দুর্জয় ভাই। যেটা আসলে বলছিলেন এক্স ক্যাপ্টেন, যে ফোকাসটা মাঠের খেলায় রাখতে হবে, এবং সেটাই কিন্তু সবার প্রত্যাশা যে এখনও 3টি ম্যাচ বাকি আছে, একটু হোপ কিন্তু এখনও আছে। সো সেটাই সবাই চাইবে যে নেক্সট 3 ম্যাচে বাংলাদেশ সেরা ক্রিকেট খেলে ঘুরে দাঁড়াবে। তো আবুধাবি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। অলিম্পিকে স্বর্ণজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন এখন ঢাকায় একটি আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে বাংলাদেশে এসেছেন এই স্বর্ণকন্যা। প্রায় 15 বছর পর দেশে এসে দারুণ উচ্ছ্বসিত তিনি। বাংলাদেশের জিমন্যাস্টিক্স নিয়ে কাজ করার চিন্তা আছে বলে জানান। আমাদেরও যে আছে একজন অলিম্পিক স্বর্ণজয়ী, আমাদেরও যে আছে গর্ব করার মতো একটা কারণ। 2016 রিও অলিম্পিক জিমন্যাস্টিকে স্বর্ণ জিতেছিল মার্গারিটা মামুন। লাল সবুজের দেশই যার পিতৃভূমি। বাংলাদেশি বংশোদ্ভূত এই রাশিয়ান বঙ্গবন্ধু আন্তর্জাতিক আর্টিস্টিক জিমন্যাস্টিকে অতিথি হয়ে এসেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের সকল আলো কাড়লেন তিনি। মার্গারিটার বাড়ি রাজশাহী। অলিম্পিকে সোনা জেতার 6 দিন পর তার বাবা মারা যান। সবশেষ বাংলাদেশে এসেছিলেন 15 বছর আগে। এবার জিমন্যাস্টিককে সামনে রেখে বাংলাদেশে তাকে স্বাগতম জানানোয় আনন্দিত মার্গারিটা। আমার এখানে এসে দারুণ লাগছে। বাংলাদেশের জিমন্যাস্টিকে ভালো করার সামর্থ্য আছে, এটা এই প্রতিযোগিতা দেখে বোঝা যায়। বাংলাদেশের সবকিছুই আমার ভালো লাগে। রক্তে বাংলাদেশি বলেই হয়তো এমনটা হয়। শেষবার বাবার সঙ্গে দেশে এসেছিলেন, বাবা নেই, তাই স্বামী ও 2 বছরের সন্তানকে নিয়ে এসেছেন মার্গারিটা। বাংলাদেশের আম তার খুব প্রিয়। বাংলাদেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণের কথাও তাকে বলেছিলেন অনেকে, তবে এসব বিষয় নিয়ে আপাতত ভাবছেন না মার্গারিটা। আমার বাবা আমাকে অনেক উৎসাহ দিতেন। আমার যখন 1.5 বছর তখন আমি বাবার সঙ্গে দেশে এসেছিলাম। এবার এসেছি আমার স্বামীর সঙ্গে, সেও অলিম্পিকে পদকজয়ী সাঁতারু, আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়।
বাংলাদেশে আরো কদিন থাকবেন মার্গারিটা, তবে এবার আর রাজশাহী যাওয়া হবে না। মার্গারিটা অলিম্পিকে স্বর্ণ জিতলে আমাদের অ্যাথলিটরা কেন পারে না? মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়ব ক্রিকেটে, এই স্লোগান সামনে রেখে প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটার সন্ধানে খুলনায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো বাছাই কার্যক্রম। সার্কিট হাউস মাঠে সকাল থেকে 2 শতাধিক ক্ষুদে ক্রিকেটার আগামী দিনের সাকিব, মুশফিক, মাশরাফি হওয়ার স্বপ্ন নিয়ে বাছাই কার্যক্রমে অংশ নেন। এ কার্যক্রমে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, জাতীয় ক্রীড়া পরিষদ ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এটি বাস্তবায়ন করছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট ক্ষুদে ক্রিকেটার বাছাই করে তাদের পরিণত ক্রিকেটার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। খুলনা বিভাগে ইতোমধ্যে বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও খুলনায় বাছাই হয়েছে। 30 অক্টোবর বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে বাছাই। 12তম ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে ইতালি প্রবাসী কমিউনিটিতে ছিল টান টান উত্তেজনা। বিভিন্ন অঞ্চলের 20টি দল ম্যাচ বাই ম্যাচ খেলে শীর্ষ 2টি শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নরসিংদী ফাউন্ডেশন ফাইনালে মুখোমুখি হবে। হাজারো প্রবাসী দর্শক, ভেনিসের সরকারি দলের সংসদ সদস্য ও স্থানীয় ফেডারেল সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রবাসীদের দাবির মুখে ভেনিসের এমপি নিকোলা পেল্লিকানি একটি পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠের ব্যবস্থা গ্রহণে আশ্বাস প্রদান করেন। ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ইতালিতে অনুষ্ঠিত হলো ভেনিস বাংলা স্কুলের 12তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। এতে অংশ নেয় ইতালির বিভিন্ন অঞ্চলের 20টি ক্রিকেট ক্লাব। ফাইনালে উঠে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নরসিংদী ফাউন্ডেশন। ফাইনালকে ঘিরে টান টান উত্তেজনা ছিল ইতালি প্রবাসীদের মাঝে। ফাইনাল খেলা উপভোগ করতে ভেনিসের কাম্পালতো খেলার মাঠে হাজির হয়েছিলেন হাজারো প্রবাসী দর্শক। টি-20 খেলায় স্বল্প রানের ব্যবধানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নরসিংদী ফাউন্ডেশন। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকল খেলোয়াড়দের জন্য ছিল পুরস্কারের ছড়াছড়ি। চ্যাম্পিয়ন দলের ট্রফি হাতে আনন্দ যেন মুহূর্তে ভুলিয়ে দেয় স্বদেশ ও প্রবাসের পার্থক্য। আমার নরসিংদীবাসী যারা আছে তারা সময় দিয়েছে, শ্রম দিয়েছে এবং হৃদয় নরসিংদীবাসীর জন্য আয়োজক কমিটির প্রধান ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার প্রবাসীদের পক্ষে ভেনিসে একটি ক্রিকেট খেলার মাঠের দাবি জানালে স্থানীয় এমপি নিকোলা পেল্লিকানি আশ্বাস দেন মাঠের ব্যবস্থা করার। যত সংগঠন আছে এবং যে সমস্ত সংগঠন বিভিন্ন নামে আপনাদের টিম আমাদের এই ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশিরা ভেনিস সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় বিদেশি কমিউনিটি, তাই সরকারের নিকট একটি ক্রিকেট মাঠের ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনের নিকট দাবি তুলব। খেলার মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সময় সংবাদ, ইতালি। খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সিনিয়র ক্রিকেটারদের অপেশাদার মন্তব্যে বিব্রত বিসিবি, সতর্ক করা হলো ক্রিকেটারদের, মাঠের খেলায় মনোযোগ দেওয়ার নির্দেশ। প্লেয়াররা যাতে ওইসব এই ধরনের কোনো কমেন্ট থেকে যাতে বিরত থাকে। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।